দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের স্বাস্থ্য খাতে আমরা কোথায় গুরুত্ব দিব। সেই আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক, এবং একই সাথে আমার সাথে আছেন ডক্টর শফিউল নাহিদ শিমুল। তিনি একই ইনস্টিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের বর্তমানে পরিচালক পদে আছেন। দুজনকেই ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ডক্টর হামিদ, আপনাকে ঠিক প্রথমে জিজ্ঞেস করি, আমরা যেই স্বাস্থ্য খাতের বড় জায়গাটা সবচাইতে প্রথমে আলোচনা করি সেটা হলো সরকারি স্বাস্থ্য পরিষেবা। এবং সেই সরকারি স্বাস্থ্য পরিষেবার ভেতরে আমার একটা বড় যেটা আমি সবসময় বলি সেটা হলো এই সেবাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এইটার সাধারণ মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ যারা আছেন, তারা এই পরিষেবাটা নেন। সেই অর্থে উচ্চবিত্তের যারা আছেন তারা হয়তো অতখানি এখন আর সেই জায়গা থেকে নেন না। সুতরাং এইটার গুণগত মান, এইটার আরও ব্যাপ্তি বাড়ানো, এইটারকে আমরা আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়টা ওই সাধারণ মানুষগুলোর ব্যাপারে সরকারের যে কাজ করার তার একটা বড় অংশ। তো সেই দৃষ্টিতে আমাদের স্বাস্থ্য পরিকল্পনার ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা বড় ব্যত্যয় গত 1-2 দশকে হয়েছে। সেটা হলো যে আমরা এই খাতে যা বরাদ্দ দেই এটা যথেষ্ট না, আবার এটা খরচও খুব করতে পারি না আমরা, মানে এটা একটা দ্বৈততার ভিতরে আমরা আছি। তো ফলে আবার অন্যদিকে যদি আমি দেখি তাহলে বাংলাদেশের মানুষের নিজের পকেট থেকে খরচ করার প্রবণতাটা সারা বিশ্বের মধ্যে একদম 1 নম্বরে। তো যদি এখন তো মানে আমরা যদি কিছু কুইক উইন করতে চাই তাহলে আসলে কোন জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত? এই অর্থবছর তো মাত্র শুরু হলো, 1 মাস গিয়েছে। বাংলাদেশের 17-18 কোটি যে মানুষ আছে তার প্রত্যেকের কিন্তু স্বাস্থ্যের দরকার হয়, স্বাস্থ্যসেবার দরকার হয়। তাহলে সেই ক্ষেত্রে স্বাস্থ্যের যে বাজেট আমরা যেটা দেখে থাকি সেই বাজেটটাও যেরকম অপ্রতুল, এবং আপনি যেটা বললেন সেই বাজেটের একটা বড় অংশ আমরা খরচ করতে পারি না। এটা ট্রেন্ডটা এরকম দাঁড়ায় যে সাপোজ এই 42,000 কোটি টাকা এই ফিসক্যাল ইয়ারে দেওয়া হলো, এটা থেকে দেখা যাবে রিভাইজ যখন করা হবে 6-7 মাস পরে, তখন দেখা যাচ্ছে যে এখানে প্রায় 1/3 নাই, রিভাইজে কমিয়ে দেওয়া হয়েছে। কেন কমিয়ে দেওয়া হলো? কারণ দেখা গেল যেটা এই যে টাকাটা সরকার দিয়েছে এগুলো কিন্তু সরকারের পুরোটা কিন্তু তার রেভিনিউ না। এটা সরকার রেভিনিউ প্রেডিক্ট করেছে, কিন্তু রেভিনিউ ওই ফ্লোতে আসবে না। সো তাকে সরকারকে যেটা করতে হবে এটাকে বড় করতে হবে। আমরা জানি ডেফিসিট ফাইন্যান্সিং। তো সরকার যখন রিভিউ করবে তখন দেখবে যে কোন খাতটা খরচ করতে পারে নাই, যেটা খরচ করে ফেলছে 6 মাসে প্রায় অর্ধেক, সেটা তো সেখান থেকে আর রিভাইজ করার সুযোগ নেই। তাহলে খরচ করতে পারে না হচ্ছে যে হেলথ, তখন হেলথের থেকে কেটে নেওয়া হয়, এবং সিংহভাগ হেলথ এডুকেশন থেকে বেশি কাটা হয় আর কি। গত বছরে প্রায় 1/3 কেটে নেওয়া হয়েছিল, এবং তারপরে যে 2/3 থাকে তারও দেখা যাবে যে 1/3 আর খরচ করতে পারছে না। সো বেসিক্যালি যে বাজেটটা দেওয়া হয় তার 50% আমরা খরচ করতে মানে পারি। এখন আমরা ওই রকমই দেখেছি যে 50 থেকে 55% খরচ করতে প্রপোজ বাজেট হ্যাঁ এটা খরচ করতে পারে। আচ্ছা, এই যে খরচ করতে পারছে না, এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর। এখানে যেহেতু ডেভেলপমেন্ট এবং রেভিনিউ দুটো বাজেটের দুটো ধারা আছে, তাহলে এখানে খরচ যেটা করতে পারি না আমরা সেটা হচ্ছে বেশিরভাগ অংশ যেটা সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টে। তাহলে কেন খরচ করতে পারি না ডেভেলপমেন্ট? রেভিনিউর অংশটা মোটামুটি যতটুকু রেভিনিউ বাজেটে আমরা খরচ করতে পারি না সেটা মূলত হচ্ছে যেটা কেনাকাটা, প্রকিউরমেন্ট, এটার সাথে জড়িত। তার মানে কেনাকাটায় যে প্রবলেমগুলো আছে এটা একদম প্রকিউরমেন্ট থেকে শুরু করে তারপরে অডিট থেকে শুরু করে যতগুলো যে ফ্যাক্টরগুলো আছে এইগুলো ওভারকাম না করলে ওখানে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। ঠিক একইভাবে যদি আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখি তাহলে ডেভেলপমেন্টের মাল্টিপল প্রবলেম। প্রথমে যেটা সেটা হলো ডেভেলপমেন্টের যখন পিডি নিয়োগ করা হয় সেই পিডি কোয়ালিফাইড পিডি স্বাস্থ্য খাতে পাওয়া যায় না। এটা সাধারণত ভালোরা কেউ আসতে চায় না। ডাক্তারদের ভিতরে যারা ভালো তারা তো যাদের প্র্যাকটিস আছে তারা সেখানে আসবে না। সো পিডিটা সঙ্গত কারণে দুর্বল হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অর্থনৈতিকভাবে শৃঙ্খল পিডিও পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, সো পিডি তারপরে তার নাই কোনো যেহেতু তার এই ধরনের প্রজেক্ট চালানোর তার কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ এই ধরনের প্রজেক্ট চালাতে গেলে তার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স অনেক ট্রেনিং তার লাগবে। দুই যেটা যে সেটা যদি কনস্ট্রাকশন হয় বা যাই হোক, সেখানে যখন আপনার করা হচ্ছে ভেন্ডর নিয়োগ করা হচ্ছে, সেই ভেন্ডর তো পিডির মত অনুযায়ী হচ্ছে না। 3 নম্বরে যেটা হয় যে পিডি নিয়োগ করার সময় কেন দেখা হবে না, স্বাস্থ্যের ক্ষেত্রে দেখেন যে 5 বছরের প্রজেক্ট হলে তিনজন পিডি চেঞ্জ হয়েছে।
কেন কেন চেঞ্জ হয়? কারণ যাকে দেওয়া হয়েছে তার চাকরির মেয়াদ আছে হয়তো 1.5 বছর, 1 বছর, 6 মাস, তা তাকে কেন পিডি নিয়োগ দেবো? আমি তো এমন একজনকে পিডি নিয়োগ দেবো যে প্রজেক্টের মেয়াদটা পুরোপুরি শেষ করতে পারে, তাই না? তার মানে এটা 5 বছরের প্রজেক্ট, স্বাস্থ্যের কখনো 5 বছরে হয় না, এটা 7-8 বছরে গড়ায়, তার মানে আমাকে দিতে হবে। সেই জায়গায় বলি আমি প্রফেসর হামিদ, সেটা হলো যে মানে এই যে এক ধরনের আপনি বললেন এটা একটা গতানুগতিকভাবে চলে এসছে এবং এটা একটা খুবই স্বাভাবিক চিত্র মনে হয়, কিন্তু এই ব্যাপারে কারোর প্রতি ধরেন মানে এটাকে জবাবদিহিতা চাওয়া, তার পারফরমেন্সের উপরে এটা আসা, এখানে শুধু ডাক্তার যারা আছেন তাদের উপরেই করতে হবে, তার অন্য ক্যাডার থেকেও আসেন, মানে আমি কখনো শুনি নাই এই বিষয়গুলোকে মানে তাদের পারফরমেন্সের ভিতরে আসে বা করে। এইটা কি একটা বড় কারণ কিনা? কারণ আপনি ক্যাপাসিটির ইস্যু বলছেন, কিন্তু জবাবদিহিতা একটা বড় আছে। আবার স্বাস্থ্য খাতে আমরা বিভিন্ন সময় তো গত আমলে আমরা বিরাট বিরাট সব দুর্নীতির মানে চিত্র দেখেছি। বিশেষত কোভিডের সময় তো আমরা সবাই অবাক হয়ে গেছি, যখন আমরা সবাই এক ধরনের অনিশ্চয়তায় ছিলাম যে পৃথিবী বেঁচে থাকতে পারবে কিনা, কারণ পুরোটাই অনিশ্চয়তা ছিল। তো সেই ধরনের সময় আমরা দেখেছি যে কেনাকাটায় দুর্নীতি হয়েছে। তো এই জবাবদিহিতার জায়গায় কোনো মানে পরিবর্তনের সুযোগ আছে কিনা? জবাবদিহিতা মানে এটা ধরেন যে পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়েছে, সেই ইকোসিস্টেমের একজন মানুষ একটা জায়গায় গিয়ে কিন্তু সে কিন্তু পারফেক্টলি রান করতে পারবে না, তার মানে পুরো ইকোসিস্টেমটাই আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে সেটার জন্য আমাদের যদি ওই রকম মাস্টার প্ল্যান করতে হবে। ডক্টর শিমুল, আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, পরিবর্তনের ক্ষেত্রে একটা আমরা যেটা বলি যে যখন আমার যথেষ্ট, উনি 2-3টা জিনিস বলেছেন, একটা অর্থের সংকুলান বলেছেন যেটা স্বাভাবিকভাবে সরকারের ভিতরে আছে কিনা, তো সেইটাই বলেছেন যে ওইটার ডেফিসিট থাকে, ক্যাপাসিটির ডেফিসিট, যে এইটা আমরা আসলে বাস্তবায়ন করতে পারবো কিনা। এখন যদি আমি কয়েকটা ছোট ছোট কিছু জায়গার ভিতরে দেখি যে এই জায়গাটাতে আমি ফোকাস করতে চাই, তাহলে তো আমার আসতে হবে। কারণ কেনাকাটার কথা বলেছেন প্রফেসর আমিন, কিন্তু এইটাও তো সত্যি যে সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে যেই ধরনের একটা ধরেন টেস্টের জন্য ওনারা সুযোগ পান না, বা একটা ওষুধ যেটা অ্যাডমিট হলে হাসপাতাল থেকে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয় না, বরং বাইরে থেকে কিনতে হচ্ছে। আবার আমরা বলছি যে আমরা কেনাকাটা করতে পারছি না। এটা মানে এইটার সমাধান কি? হেলথ সেক্টর অন্য সেক্টরের তুলনায় কমপ্লেক্স, এটা হলো ডেফিনেটলি আমরা জানি। কমপ্লেক্স হওয়ার কারণে এখানে লুপহোলসও বেশি। কমপ্লেক্সটা কেন? কমপ্লেক্সটা হচ্ছে এখানে তো বলবেন আপনি, না হয় হেলথের মানুষ, আপনি বলছেন এটা কমপ্লেক্স, অন্য কেউ রেলওয়ের লোক এসে বলবেন যে এটা কমপ্লেক্স। না, এটা হচ্ছে ধরেন এখানে অনেকগুলো স্টেক হোল্ডার ইনভলভ আছে এবং এই ইনভলভমেন্টটা খুব ক্রুশিয়াল। ধরেন ফর এক্সাম্পল সার্জারির কথাটা বলছিলেন, যখন আমি পিডি নিয়োগ দিচ্ছি, উনি তো একজন মেডিকেল ডক্টর, ফিজিশিয়ান, তো মেবি খুবই ন্যাশনালি রিনাউন্ড ফিজিশিয়ান, বাট এটা কিন্তু ওই নলেজটা কিন্তু মানে ট্রান্সলেট হয় না যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। তো ইটস এ ডিফারেন্ট থিং, কিন্তু তাদেরকে লাগছে, আমার মেডিকেল নলেজটা লাগছে। এই যে একটা কমপ্লেক্সিটিটা আছে, ওইটা অনেক সময় কিছুটা মিসকমিউনিকেশন হয়। কারণ আমাদের নর্মালি আপনি জানেন আমাদের দেশে যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, হেলথ সেক্টর মানে ধরে নেওয়া হয় হসপিটাল এবং ডাক্তার, বাট এটা তো একটা আমি বলবো না মানে একটা সিগনিফিকেন্ট পার্ট, বাট দিস ইজ নট দ্য অনলি পার্ট। হেলথ সিস্টেম নিয়ে আমরা চিন্তা করি না, কারণ যেটা নর্মালি বলা হয় যে সিস্টেম থিঙ্কিংটা আমাদের মধ্যে একটু কম, যে কারণে এই গ্যাপগুলো রয়ে গেছে। ধরেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কথাটা যদি বলছি, যে যদি তার আমরা বলে দিই পিডি হতে হলে তার মিনিমাম এই ধরনের সার্টিফিকেশন লাগবে। এখন তো অনেক কিছুই আছে, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সার্টিফিকেশন নিশ্চিত করে দেন, তাহলে বেসিকটা তার আসবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে ধরনের ইস্যুসগুলো হয়, অডিট একটা বড় বিষয় হয়, অডিটের বিষয়গুলো, ফাইন্যান্সিং বিষয়গুলো, কিভাবে খরচগুলো করবে। তাহলে কি এইটা ভালো যে একজন ভালো ম্যানেজার ওখানে দেওয়া, এবং দরকার হলে একজন মানে ডাক্তার বা মেডিকেল সায়েন্সের কাউকে ওখানে উপদেষ্টা হিসেবে রাখা, মানে হু উইল লিড আর কি, এইটা একটা বড় ইস্যু। এইটা একটা বড় ইস্যু। আরেকটা হচ্ছে যেমন আমরা, আপনি একটু হিন্টস দিয়েছেন, আমরা তো কখনো কাউকে লায়াবল করতে পারি না। ধরেন একটা পিডি হলো, উনি কি করে গেছেন, অথবা আমরা কিন্তু দেখবেন যে গভর্নমেন্টের একজন সর্বোচ্চ কর্মকর্তা যিনি, ধরেন সচিবালয়ের সচিব যদি আমরা ধরি, সেই মন্ত্রণালয়ে উনি যে 3 বছর 2 বছর ছিলেন, কি করেছেন, ওনার পারফরমেন্স কি, এই অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের নাই। আমাদের চেয়ারের সাথে যে রেসপন্সিবিলিটি এবং এটার সাথে ট্যাগ করা, যে হোয়াট ডিড ইউ ডু, পারফরমেন্সটা, সেটা কিন্তু আমরা ট্যাগ করতে পারি না। তাহলে যেটা হয় কি, সবাই চেয়ারের জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু এটার সাথে যদি আমি ট্যাগ করে দিতাম যে ঠিক আছে আপনি হয়েছেন, পিডি হয়েছেন, 5 বছর পরে আমি দেখবো যে আপনি কি পারফরমেন্স করেছেন, যে প্রজেক্টে তো টার্গেট থাকে,
প্রজেক্ট তো ভেরি ওয়েল ডিফাইন, কী করতে চাই, এই হলো আমার প্রজেক্টের যে ফ্রেমওয়ার্ক থাকে, সব কিছু থাকে। তাহলে আমরা কি অ্যাচিভ করতে পেরেছি কিনা, এইগুলো যদি আমরা ট্যাগ করতাম তাহলে তখন তার রিটায়ারমেন্ট বলেন, তার যে পরবর্তী প্রমোশনের সাথে যদি এগুলা অ্যালাইন্ড হতো, এগুলো ইম্পর্টেন্ট হতো, তাহলে কিন্তু সে ট্রেনিং না থাকলে আসতোই না। সে বলতো যে দায়িত্ব নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতো, যে তখন মানুষের মধ্যে একটা প্রিপারেশনের ব্যাপারটা থাকতো। আমাদের যে চেয়ারগুলো আছে এটা আসলে কখনো রেসপন্সিবিলিটি হিসেবে আমরা দেখি না। যে আপনি ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসিও যদি আমি বলি, হ্যাঁ এখানে 5 বছর ছিলেন, কি করেছেন আপনি, হোয়াট ডিড ইউ অ্যাচিভ, আপনার কি ফিলোসফি ছিল, কি করেছেন যেটা অন্যরা করতে পারেনি, অথবা এই 5 বছর বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলার কথা ছিল সেভাবে চলেছে কিনা, যদি না চলে আপনার দায় কতটুকু, সেইগুলো যদি আমরা একটু কানেক্ট করতে পারি, মানে সব সেক্টরেই আমরা এই জিনিসটা এখনো এস্টাবলিশ করতে পারি না। ওইটা একটা বড় জবাবদিহিতার জায়গা থাকে, কারণ আমরা জবাবদিহিতাকে শুধুমাত্র হয়তো দুর্নীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কিন্তু দায়িত্বটাও সঠিকভাবে পালন করাটাকে আপনি জোর দিচ্ছেন। অবশ্যই। আমি যেটা প্রফেসর হামিদ আপনার কাছে ফেরত আসে, একটু ছোট করে যদি বলেন যে এই দায়িত্ব বন্টনের ক্ষেত্রে আমাদের যেই কাঠামোটা এখন আছে, এই কাঠামোর ভেতরে কি কোনো ধরনের মানে আপনারা অসুবিধা দেখেন কিনা, মানে কোন জায়গাটায় কাজ করলে, কারণ আপনারা দুজনেই আমি যেটা বুঝতে পারছি যে এটা ক্যাপাসিটিতে হোক, সুশাসনের ক্ষেত্রে হোক, এই জায়গাটাতে আপনারা মনোযোগ দিতে বলছেন আর কি, মানে ডেলিভারি রাদার দেন যে ওষুধ খাওয়াবো না পুষ্টি দিবর চাইতে না, ওই জায়গায় আমরা আসবো, এটা আমরা আসবো। এখানে যদি আমরা আসি, লোক যে আমরা ধরেন এই যে এবার একটা বড় পরিবর্তন হলো 5ই আগস্টের পরে, অনেক জায়গার ভিসি চেঞ্জ হয়েছে, সেক্রেটারি চেঞ্জ হয়েছে, অনেক প্রতিষ্ঠানের প্রধান চেঞ্জ হয়েছে। আমরা কিসের ভিত্তিতে নিয়োগ দিলাম তাদেরকে? আমরা কি কোনো সার্চ কমিটি করেছিলাম? করা হয়নি। শেষের দিকে এখন সার্চ কমিটি করা হয়েছে, এটা আমরা লিখেছিলাম পত্রপত্রিকায়। তার মানে যেটা হয়েছে সেটা হচ্ছে স্রেফ যারা তদবির করেছে, তদবির থেকে শর্টলিস্ট হয়েছে, সেখান থেকেই কাউকে না কাউকে দেওয়া হয়েছে। এখানে আমরা যেটা বলেছিলাম ওই সময় পত্রিকায় লিখেছিলাম যে লোক সে একটা সিবি দিক, যে উইলিং সে একটা সিবি দিক, এবং সে করুক, কমিট করুক যে সে তার টেনিউরে, ওই যে ডক্টর শিমুল যেটা বললেন যে সে টেনিউরে কী করবেন, তার নিজস্ব একটা কমিটমেন্ট থাকুক, যে একটা প্রতিষ্ঠানে সে হেড হবে, যে সচিব হবে, ভিসি হবে, তাহলে সেই প্রতিষ্ঠানে সে কি করবে, এটা কিন্তু আমরা পত্রিকায় লিখেছিলাম। সেটা যদি থাকে তাহলে সেটা দিয়েই কিন্তু একটা জবাবদিহিত জায়গায় আনা যায়, যেটা আপনি বলতেছিলেন আর কি। হ্যাঁ, ওইরকম এখন যদি এরকমও যদি না হয়, কিন্তু চেয়ারের সে কি করলো তার তো একটা টিওয়ার থাকবে, যে সে এই 3 বছরে 2 বছরে তার টেনিউরে কি করবে। সে রুটিন শুধু কিছু লোককে পোস্টিং দেবে, ট্রান্সফার করবে, সেটা তো হতে পারে। আমি এই জায়গাটাতেই আসি, মানে গত সরকারের সময়ে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল, এটাকে বলছিল অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। তো সেইখানে কিন্তু অন্তত হেড অফ দ্য মানে অর্গানাইজেশন, আমি এজেন্সিজ বলছি, কারণ হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় হোক বা সেটা কোনো অধিদপ্তর হোক, আর তারা এক ধরনের মানে চুক্তি সাইন করতেন। মানে ওই ধরনের কোনো ইনস্ট্রুমেন্টও তো কাজ করে নাই ডক্টর শিমুল, মানে আপনাদের অভিজ্ঞতায় ওইটা কতখানি কাজ করবে? না, এটা যেটা হয়, ধরেন আপনার ওইখানে যে লিস্টটা আছে, লিস্টটা সে অ্যাচিভ করতে পেরেছে কি না, না পারলে তার পরবর্তী স্টেপ কি, ওটা কিন্তু আমরা জানি না। শুধু আমি একটা এগ্রিমেন্ট নিলাম, এগ্রিমেন্ট করতে পারলাম, সো হোয়াটস নেক্সট? আপনি তো তাহলে তাকে জবাবদিহিতে আনতে হবে, কেন আপনি পারেন নাই। আপনি তো তাকে যেটা, যেমন এখন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো কি করে, তারা তো লং 5-10 বছরের কন্ট্রাক্ট দিয়ে দেয় না, তাকে 1 বছর একটা টিওয়ার দিছে, তুমি পারফরমেন্স করছো কিনা, যদি পারফরমেন্স করো তাহলে তোমার সুযোগ আছে কন্ট্রাক্ট রিনিউ করার। আমাদেরও যদি এরকম থাকতো যে তোমাকে 3 বছরের জন্য এখানে টেনিউর সেক্রেটারি ভিসি নিয়োগ করা হলো না, তুমি আসলে পারফরমেন্স 3 বছরের জন্য তোমাকে দিব, গিভেন দ্যাট যে তুমি প্রতি বছরে যে টার্গেট আছে সেই টার্গেট সাময়িকভাবে দেওয়া, তারপরে পার্মানেন্ট করার, তাই না সাময়িক না, প্রতি বছরে তার কিছু টার্গেট থাকবে, তারও একটা ইভ্যালুয়েশন হবে, পারফরম্যান্স ইভ্যালুয়েশন অ্যাপ্রাইজ করতে হবে, রাইট? স্বাস্থ্য খাতের গুরুত্বের জায়গাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রাথমিকভাবেই তো এর সুশাসন এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে জবাবদিহিতার বিষয়টি। আমাদের সাথে থাকবেন, আমরা জানতে চাইব সামনের দিনে স্বাস্থ্য খাতে আমাদের কী ধরনের প্রাধিকার হওয়া উচিত। বিরতির পর ফিরছি।
আগামীর বাংলাদেশ। বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আমি বিরতির আগে প্রফেসর হামিদ যেটা বলছিলাম সেই জায়গাতে একটা যে কাঠামোগত দুর্বলতাগুলোকে আপনাকে চিহ্নিত করেছেন, সেই ধরনের বিষয়গুলোকেই হয়তো সামনের দিনে মানে কিভাবে আমরা সমাধান করব তার অংশ হিসেবে স্বাস্থ্য খাতের একটা সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন এবং তারা সময় মতোই একটা রিপোর্ট জমা দিয়েছেন এবং সেই রিপোর্টে অনেকগুলো সুপারিশ আছে। সেই সুপারিশে স্বাস্থ্য খাতের আমি মনে করি যে অন্তত প্রত্যেকটি খাতকে ছুঁয়ে যাওয়া হয়েছে। এখন হয়তো সব ধরনের সুপারিশ আসে নাই, কিন্তু এটা বেশ একটা ভালো ডকুমেন্ট আছে, অন্তত কিছু তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমরা দেখেছি যে খুব সম্প্রতি আপনারা কয়েকজন যারা স্বাস্থ্য খাত নিয়ে চিন্তা ভাবনা করেন তারা একটা খোলা চিঠিও দিয়েছেন যে এই বিষয়গুলোকে যেন গুরুত্ব নিয়ে গিয়ে আনা হয়। এইটার একটু প্রেক্ষিত বলেন যে আপনারা কি মনে করেন যে এটার বাস্তবায়নের জন্য এখন কিভাবে সামনের দিন আগানো উচিত। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এটা একটা বড় রিপোর্ট ছিল, 321 পেজটা 22 পেজটা। সেটা এখন সামারি করে এই প্রধান উপদেষ্টার যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু একটা সংক্ষিপ্ত রিপোর্টও দেওয়া হয়েছে, 86 পেজটা। এটা মোর রিডেবল আর কি। তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনার সাথে যদি একটা রিকমেন্ডেশনটাকে আমরা ম্যাচ করার চেষ্টা করি, সেটা হলো ওখানে বলা হচ্ছে সেটা হলো যে স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন করা। এটা তো ছিল সংস্কার কমিশন, আর তারা যেটা রেকমেন্ডেশনে বলেছে সেটা হচ্ছে যে একটা স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন করা। এই কমিশনে কি থাকবে একটু যদি এই কমিশনের অনেকগুলো বিভাগ বা ডিভিশনের কথা বলেছে আর কি। হ্যাঁ, যে এইটা মোটামুটি এইটার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, এটা একটা গভর্নিং বডি হিসেবে কাজ করবে যারা স্বাস্থ্য খাতকে নিয়ে কন্টিনিউয়াসলি এটা চিন্তা করবে। এখন কিন্তু স্বাস্থ্য খাতকে নিয়ে চিন্তা করার কেউ নাই। তার মানে হচ্ছে যে এটার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা, এটা চেঞ্জ করা, এটা কী হওয়া উচিত, এই ধরনের কিন্তু কোনো বডি নাই। সেই রকম একটা বডি হিসেবে তারা সংস্কার কমিশনের কথা বলে সে স্থায়ীভাবে গঠন করা। আমাদের এখন ধরেন যে দুইটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে সচিবালয় ভিত্তিক অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্যের, যেটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতেছি, আরেকটা হচ্ছে ডিজি হেলথ ভিত্তিক আছে। তার মানে এই দুটো অ্যাডমিনিস্ট্রেশন দুই জায়গাতে হওয়াতে এবং দুই টাইপের স্কিল ম্যান পাওয়ার থাকে। একটাতে হচ্ছে জেনারেল স্কিলের ম্যান পাওয়ার, একটা হচ্ছে যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড লাইনে। এদের ভিতরে দেখা যাচ্ছে যে ম্যাচিং হয় না, এখান থেকে ফাইল যায়, ওখান থেকে আবার নতুন করে সেই ফাইলটা পুট আপ করতে হয়। তাহলে সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো এরকম সচিবালয়ের ডিজি আলাদা থাকবে না, এটা একটা সার্ভিসের ভিতরে চলে আসবে আর কি, এবং সেখানে একটা বিল্ডিং একীভূত করা আর কি। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেখানে এফিসিয়েন্সি বাড়বে, এবং ওই জায়গায় যেটা বলা হয়েছে যে সেটার যে প্রধান যিনি হবেন সেটা ডাক্তার প্রফেশন থেকে যাবেন, মেডিকেল প্রফেশন থেকে যাবেন আর কি। জবাবদিহিতার যে জায়গাটার কথা বলছিলেন আপনারা, সেইটার ব্যাপারে মানে সেইটা ঠিক করার বিষয়টি কতখানি? তিনটা প্রবলেম। প্রথমে সচিবালয় ভিত্তিক যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা হচ্ছে জেনারেল ক্যাডার থেকে তারা আসেন, অ্যাডমিন ক্যাডার থেকে আসেন। তারা ম্যানেজার, বাট দে আর নট হেলথ ম্যানেজার, কারণ তাদের হেলথের এক্সপোজার তো নাই। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যেটা আছে বা আমাদের যে অধিদপ্তরগুলো আছে সেখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক আছে, বাট তাদের সেটা হলো যে সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা সেটা নাই। এবং সেটা আরও নাই কারণ হচ্ছে যে এখন যে এডিজি যারা আছে তারা সরাসরি মেডিকেল কলেজে শিক্ষক ছিল। সো তারা ফিল্ড লেভেলে ওই যে ইউএসএফপিও, সিভিল সার্জন বা হসপিটাল ডাইরেক্টর এগুলো হয়ে কিন্তু তারা আসে নাই। সো তাদের ওই জ্ঞানটাও থাকে না, ফলে এই মিসম্যাচ হচ্ছে। আর আমাদের ফিল্ড লেভেলে যারা আছে তারা ফিল্ড লেভেলের জ্ঞান আছে, কিন্তু সেটা ডিজি হেলথে যারা পজিশনগুলোতে থাকে তাদের যেহেতু ফিল্ড লেভেলের জ্ঞান নাই, তো সেখানে আবার একটা মিসম্যাচ হয়ে যায়। সমাধান সেটা হচ্ছে যে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যদি একটা দপ্তর করা হয়
এবং সেটার ভিতর থাকে, এবং সেখানে যদি হেলথ সার্ভিসের লোকজনই টোটাল মন্ত্রণালয়টাই এটাকে দেখভাল করবে, তাহলে সেখানে বেটার একটা ম্যানেজারিয়াল সেট আপ গড়ে ওঠার সুযোগ আছে। সাথে সেটা হচ্ছে যে ফিল্ড লেভেলের জন্য যারা ম্যানেজার হবে তারা কিন্তু জীবনের শুরু থেকেই ম্যানেজার হবে। সে ডাক্তার হোক, কিন্তু সে জীবনের শুরু থেকেই যদি সে ম্যানেজার হয়, সে যদি জীবনের শুরুতে তার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তার তো রড, বালু, সিমেন্ট এগুলো চিনতে হবে যদি ভালো পিডি হতে হয়, তাহলে এইগুলো সে যদি ছোট মানে জীবনের শুরুতে করে আসে এই ম্যানেজারিয়ালগুলো, এবং শুধু এক্সক্লুসিভ যদি ম্যানেজার হয়, তাকে পাবলিক হেলথের ডিগ্রি করবে, সে হেলথ ইকোনমিক্সের ডিগ্রি করবে, সে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি করবে, তার তো মেডিকেল সায়েন্সের ডিগ্রি করার দরকার নেই যেহেতু সে ম্যানেজার। তাহলে এই জায়গাটাতে সে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। প্রফেসর শিমুল, একটা তো এই কাঠামোগত প্রশাসনিক একটা বিষয় আছে, এর বাইরে আপনি কি মনে করেন? মানে এইটা তো একটা বড় পরিবর্তনের বিষয়, আমি যেটা বুঝি যে পুরো কাঠামোটাকেই। ছোট ছোট কোনো মানে সুপারিশের কথা আপনি বলবেন কিনা যেটা আপনার মনে হয়েছে যে এটা আসতে পারে? এবং বিশেষত যেহেতু আপনার স্বাস্থ্য অর্থনীতি পড়ান, মানে ওই জায়গাটাতে আমার যেটা ইনভেস্টমেন্টের জায়গায় ইমপ্রুভমেন্টের বিষয়ে কোথায় জোর দিতে বলবো আর কি, মানে আমরা যদি এখন কিছু দাবি, কিছু এই জায়গাটাতে সুফল আনতে চাই। গভর্নমেন্টের যে সার্ভিসটা দিচ্ছে, আমরা যদি মানে আমরা হয়তো অনেক সময় সমালোচনা করি, বাট একটা ভালো দিকও তো আমাদের আছে। বাংলাদেশে এত সুন্দর স্ট্রাকচার অনেক ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু নাই, এত সুন্দর একদম কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে, কিন্তু এটা ফাংশনাল হচ্ছে না। এটা থেকে একটু ধরেন ডিজিটাল কানেকশন দিয়ে যদি মনিটরিংগুলো একটু ইমপ্রুভ করা যায়। ড্রাগ থাকে না, কেন মানুষ যায় না? ওষুধ থাকে না, টেস্টগুলো করতে পারে না, এই জায়গাগুলোতে একটু হাত দেওয়া যায়। ফাইন্যান্সিংয়েরও কিছু আমরা চেঞ্জ করতে পারি। ক্যাম্বোডিয়ার খুব ভালো এক্সাম্পল, স্যার, হেলথ ইকুইটি ফান্ড জেনারেট করে অনেক ধরনের সার্ভিস, এসএসকে একটা সার্ভিস ছিল, হ্যাঁ এসএসকে নিয়ে সমালোচনা থাকতে পারে, বাট এটা তো গরিব মানুষ সার্ভিসটা পেত। তো এই জিনিসগুলো তো আমাদের ছিল, সিস্টেমই ছিল, আমরা ওগুলো বন্ধ করে দিয়েছি। আবার নতুন নতুন কিছু তো করা যায়। ধরেন প্রাইমারি কেয়ারটা যদি আমরা আসলেই স্ট্রং করতে পারি, এটা এখনই আমরা এই বছরই আমরা উদ্যোগ নিতে পারতাম। আমার যেটা অনেক সময় বলি অনেক জায়গায় যে এই বাজেটে 1 মাস আগে তো রিপোর্টটা এসেছিল, ডেফিনেটলি আমরা সব করতে পারবো না, করার সুযোগও নেই, কিন্তু আমরা তো কিছু জিনিস করতে পারতাম। কিছু ফাইন্যান্সিংয়ের কাজগুলো কিন্তু করা যেত। আমরা যেমন এই যে সিনট্যাক্স রিফর্ম নিয়ে, ওখানে খুব সুন্দর একটা রিকমেন্ডেশন আছে। সিনট্যাক্স রিফর্ম দিয়ে পুরা ফিলিপিনের হেলথ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই টাকাটা দিয়ে, কারণ ফাইন্যান্সিং তো ইম্পর্টেন্ট। একটু যদি বুঝিয়ে বলেন। সিনট্যাক্সটা হচ্ছে ক্ষতিকর দ্রব্যের উপরে ট্যাক্স দেওয়া। এতে যেমন তামাক হতে পারে, যে কারণে অ্যালকোহল, আমাদের তো অ্যালকোহল ওইভাবে ইলিগাল নাই, বাট অ্যাটলিস্ট তামাকজাত পণ্য যেগুলো আছে এগুলোতে প্রচুর ফাইন্যান্সিং করার সুযোগ আছে। আমরা একটা লিটল এক্সারসাইজও করেছিলাম, শুধু বিড়ির দাম, সিগারেটের দাম 2 টাকা করে পার স্টিকে বাড়ালে বাংলাদেশ 20,000 কোটি, অতিরিক্ত 20,000 কোটি টাকা আয় করতে পারতো। এটা দিয়ে কিন্তু আপনি সরাসরি যদি আপনি ট্যাগ করে দেন, ইয়ারমার্ক করে দেন যে ওটার 3% 4% হেলথে যেতে হবে, আমি সিম্পল একটা হিসাব করে দেখেছিলাম যে এই টাকাটা যদি আমি একটা সার্টেন পার্সেন্টেজ আমরা ক্যান্সার ট্রিটমেন্টে দিয়ে দিই, বাংলাদেশে কেউ ক্যান্সারটা ট্রিটমেন্ট ছাড়া মানে থাকবে না। তো এটা তো করাই যায়, কারণ এই টাকাটা তো সে মানে জেনারেট করার খুব সহজ আছে। বাংলাদেশে এইটা একেবারেই হয়নি, মানে 2-একটা সার্চার্জের কথা আমার মনে আছে। একটা হেলথেরও একটা সার্চার্জ করেছিল, এনভায়রনমেন্টের একটা সার্চার্জ করেছিল, যেটার তার অর্থ হলো যে আমি সার্চার্জ করার অর্থ হলো যে ওই টাকাটা ওই খাতেই যাবে, কিন্তু যখন বরাদ্দ দেয়া হয় তখন ওইটা ওই আমরা বলি যে অতিরিক্তভাবে এসছে কিনা, ইংলিশে বলি ইনক্রিমেন্টালি ওইটাকে দেওয়া হলো কিনা। ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমি ট্র্যাক করতে পারবো যে এইটার স্পেসিফিক করে দিতে হবে যে এই টাকাটা আমি যে নিয়েছি, যেটা হেলথ ডেভেলপমেন্ট সার্চার্জ কিন্তু এখন প্রতিটা সিগারেট 1% আছে, কিন্তু টোবাকোর জন্য দিয়ে থাকে এটা ক্যান্সারে গেল, ক্যান্সারে যেতে পারে। আপনার হচ্ছে যেমন এই যে এসএসকে এর মতো যে গরিবদের যে কভারেজের জন্য যেতে পারে, একদম এয়ারমার্ক করা, এটা এখানেই ইউজ করতে হবে, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো সলভ করা যায়। রাইট, এখানে সংস্কার কমিশনও বলেছে এবং আমাদের কথাগুলো সংস্কার কমিশন তুলে ধরেছে। এখানে আমরা যেটা বলেছিলাম সংস্কার কমিশন এটা রেখেছে যে আমাদের একটা তহবিল গঠন করা হোক। সাপোজ আমরা যেটা বলেছিলাম ন্যাশনাল হেলথ ফান্ড, তো একটা ন্যাশনাল হেলথ ফান্ড যদি গঠন করা হয়, সেটা সংস্কার কমিশন রিপোর্টেও আছে, এবং আরেকটা ইমার্জেন্সি ফান্ডের কথা বলা হয়েছে, কিন্তু একটা তহবিল গঠন করলে আর ইমার্জেন্সি ফান্ড দরকার নেই। যেটা দিয়ে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে জটিল কঠিন, যেটা শিমুল বলছিলেন, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, স্ট্রোক, হার্ট, এরকম প্রায় 10টা 12টা আমাদের ক্রিটিক্যাল ইলনেস আছে।
এই ক্রিটিক্যাল ইলনেস আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাক্সিডেন্ট যেটা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, লোক ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় কিন্তু আমার কোনো স্বজন কিন্তু আমার সাথে থাকে না, সো পথচারীরা নিয়ে যাচ্ছে একটা প্রাইভেট হসপিটালে, প্রাইভেট হসপিটাল তো সে টাকা ছাড়া আমাকে অ্যাডমিশন করবে না, সো সে বলে যেটা সেটা হচ্ছে যে তারপরে এই যে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি রেসপন্স এই সমস্ত জিনিসগুলোকে ফান্ডিং করার জন্য যদি আমরা একটা তহবিল করি, সেটা সংস্কার কমিশন বলেছে, এবং সেই তহবিলের টাকা ডক্টর শিমুল যেটা বলেছে সিনট্যাক্স মানে এই যে ক্ষতিকর জিনিসের উপর যেমন টোবাকো হতে পারে, আমাদের সুইট সুগার বেভারেজ এটা হতে পারে, মানে নির্দিষ্ট করে সেটা হতে পারে। আমাদের যদি আমরা আগেও বলেছিলাম এখানে আমরা যদি প্রতিটা মোবাইল ফোন সাবস্ক্রাইবার থেকে ডেলি 1 টাকা করে নিই, মাসে 30 টাকা, তাহলে 7,500 কোটি টাকা এখানে আসে। সরকার 2,500 কোটি টাকা ভর্তুকি দিলে এখানে 20,000 কোটি টাকা এমনি চলে আসে। দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি। আলোচনার আমাদের অর্থায়নের বিভিন্ন পথের কথাও বলছেন যে অর্থের অভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয় না, এই অভিযোগটা থাকে। আমরা আরেকবার বিরতিতে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো। আমরা স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিয়ে আলোচনা অব্যাহত রাখবো। আমাদের সাথে থাকেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ। বিরতির আগে ডক্টর শিমুল, আমি আলোচনা করছিলাম আমরা কি করা যেতে পারে। এখন স্বাস্থ্য কমিশনের রিপোর্ট আছে, কিছু কিছু আপনি বলছেন যে মন্ত্রণালয়ও এটাকে গুরুত্বের সাথে নিয়ে কোনটা আমাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বাইরে থেকে প্রফেসর হামিদ সহ বেশ কয়েকজন বলেছেন যে এটাকে যেন গুরুত্বের সাথে নেওয়া হয়। তো আমার মনে হয় যে হয়তো সামনের মাসে আমরা দেখতে পাবো কয়েকটি বাস্তবায়ন। কিন্তু বড় প্রশ্ন যেটা থাকবে সেটা হলো যে এখন তো রাজনৈতিক এক ধরনের প্রস্তুতি চলছে সামনের নির্বাচনকে ঘিরে। এই রাজনৈতিক দলগুলোকে যদি আপনি পরামর্শ দিতে চান যে এই পরিস্থিতির একটা বদল দরকার হবে, কারণ যেই নতুন ধরনের বাংলাদেশের কথা আমরা বলেছি তাতে এই সাধারণ মানুষের এই অধিকারের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে, কোন কোন বিষয়কে আপনি বলবেন যে রাজনৈতিক দলগুলোর গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং তাদের নির্বাচনী ইশতেহারেও হয়তো আসা উচিত? না, রিফর্ম কমিশনে খুব সুন্দর কিছু রিকমেন্ডেশন আছে। যেমন 1 নম্বর হলো হচ্ছে প্রাইমারি কেয়ার থাকে, ইট ইজ এ রাইট, যে এখন আমাদের এটা মানে সর্ট অফ থাকলে ভালো, আমরা পেলাম ইত্যাদি। এটাকে যদি আমি রাইটে এস্টাবলিশ করি, যদি আপনার যারা পটেনশিয়ালি গভর্নমেন্ট ফর্ম করতে পারেন ভবিষ্যতে, তাদের যদি এটা বাইনটা থাকে তাহলে কিন্তু সহজ হয় কাজটা। এবং কারণ এই জিনিসটা যেটা হলো তাদের ভোটার পেতেও সুবিধা হবে, যে যদি আমরা এটা কিন্তু একটু কমিউনিকেট করতে হবে ঠিক মতো। খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন, হেলথের অবস্থা আমরা জানি খুব খারাপ, বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু সেটা নিয়ে কিন্তু পিপলের খুব বেশি কনসার্ন আছে তাই না। আমরা অনেক কথা বলি, আমরা অনেক লেখালেখি করি, কিন্তু যাদের সমস্যাটা বেশি পিপলের, জেনারেল পিপল, তাদের কিন্তু সেই কনসার্নটা নাই খুব একটা। এই কারণে পলিটিশিয়ানরা অতটা বেশি ইন্টারেস্টেড হয় না। পলিটিক্যাল পার্টিরও একটা এখানে বলবো যে দায়িত্ব আছে, জিনিসটাকে হাইলাইট করতে হবে যেন এটা তারা যে ভালো কাজ একটা করছে, এটা যে ভালো কাজ তার ওয়েলফেয়ারের জন্য, সেটা ঠিকভাবে কমিউনিকেট করতে হবে। সো এটা যে বোথ ওয়ে আছে। আর আমরা যারা আছি স্টেক হোল্ডার, আমাদের লেভেলেও ট্রাই করতে হবে এটা এস্টাবলিশ করা যে এই জায়গাটা আমাদের গ্যাপ আছে এবং আমাদের অনেক কিছু করার আছে। একটা প্রবলেম কি হয়, একটা প্রবলেম যদি অনেক বছর থাকে, অনেক সময় থাকে, একটা সময় মানুষ আর বুঝতেই পারে না ইট ইজ এ প্রবলেম। তো আমাদের সাথে অভ্যস্ত হয়ে যায়। তো আমাদের হেলথ সিস্টেমে এটাই, আপনি কমিউনিটি ক্লিনিকে গেলে আপনি সিএসসিপি খুঁজে পাবেন না, বন্ধ থাকবে, এটা মনে হয় মানে ধরেই নিয়েছে নর্মাল। যে সরকারি হাসপাতালে গেলে টেস্ট ঠিকমতো হবে না, অনেকগুলো বন্ধ থাকবে। কেন আমরা কিছু এক্সাম্পল সেট করি, কোথাও আমরা কি ফিক্স করি, যে প্রবলেমগুলো আছে একটু যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ডিমান্ডটা বাড়বে। আমাদের জনগণেরও বোঝার বিষয় আছে যে এটা যে আমার রাইট, এটাই তো আমরা অনেক সময় জানি না। সো এই জায়গায় যে রিফর্ম কমিশনের সাজেশনটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ, এবং পলিটিক্যাল পার্টি যদি এটা বাইন করে সেভাবে তারা সেল করতে পারে, মানে যদি এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারে, এটা বোধ গ্রুপের জন্য ভালো। আলোচনার শেষ ভাগে আছি, আপনার কি পরামর্শ থাকবে? যে হয়তো খুব দ্রুত করা যাবে না, কিন্তু নির্বাচনী ইশতেহার এবং পরবর্তী সরকারের জন্য স্বাস্থ্যসেবার প্রধান অংশ যেটা, সেটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। সেটা গ্রামে আছে কিন্তু ফাংশনাল না, আর শহরে নাই। সরকারি অংশটা প্রাইমারি হেলথ কেয়ার বলতে আপনারা বোঝাচ্ছেন কমিউনিটি ক্লিনিক? না, প্রাইমারি হেলথ কেয়ার বলতে যেটা, সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার একটা ডেফিনেশন আছে যে মানুষের সাধারণ অসুখ বিসুখের
জন্য যেটা সেবাটা লাগে, এটা হচ্ছে কিউরেটিভ কেয়ার। কিন্তু তার আগে বড় অংশটা যেটা, সেটা হলো প্রমোটিভ এবং প্রিভেন্টিভ, মানে মানুষকে হেলথ এডুকেশন দিয়ে অ্যাওয়ার্ড করা, তাকে প্রিভেনশনে ফোকাস করা, তাকে ইমিউনাইজেশন করা, অন্যান্য যে এগুলো আছে যাতে রোগ প্রতিরোধ করতে পারে, রোগ না হয়। সেই জায়গাটা 80% ফোকাস, আর 20% ফোকাস হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারের কিউরেটিভ কেয়ার। এইটার জন্য সংস্কার কমিশনও যেটা বলেছে, আমরাও বিভিন্ন সময় বলেছি যে ইউনিয়নে যে স্বাস্থ্য সেবাটা আছে সেটা ঢেলে সাজানো। ইউনিয়নে এখন আমাদের 2 টাইপের স্বাস্থ্যকেন্দ্র আছে, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং দ্বারা পরিচালিত, একটা হচ্ছে যে ডিজি হেলথ দ্বারা পরিচালিত। এই দুটোকে একত্রিত করে ইন্টিগ্রেটেড করে একটা ইউনিয়ন লেভেলে একটা হাব থাকবে প্রাইমারি হেলথ কেয়ার, এবং সেখানে এই দুটোর ম্যান পাওয়ারকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এক্সট্রা ম্যান পাওয়ার কিন্তু বেশি লাগবে না, যেগুলো গ্যাপ থাকবে সেগুলো আমরা নিতে পারি। তাহলে সেটাকে ইমপ্রুভ করে কমিউনিটি ক্লিনিকগুলোর সাথে এটাকে কানেক্ট করা, তাহলে হচ্ছে যে রুরাল হেলথ সিস্টেমটা যখন ঠিক হয়ে যাবে তখন রেফারেল সিস্টেমটা করতে হবে। রেফারেলটা করে উপজেলাটাকে রেফারেল করলে তখন উপজেলা বা ডিস্ট্রিক্টের প্রেশারটা চলে আসবে। ওখানে কিছু রিসোর্সকে যদি আমরা বেটার ইউজ করতে পারি, যেটা শিমুল জেলা বলতেছিল যে ওখানে কিছু থোক বরাদ্দ দিতে হবে এবং লাইন আইটেমের যে খরচটা আছে সেটাকে ফ্লেক্সিবল করতে হবে। আমি আপনার সাথে যোগ করি, আপনি নিশ্চয়ই এটা মানে রুরাল মানে গ্রামের কথা বলছেন, কিন্তু আমি যেটা দেখি আমাদের শহর অঞ্চলের দরিদ্র মানুষ যে এই প্রাইমারি হেলথ কেয়ার নিতে যায়, এইটাও খুবই প্রজেক্ট বেসড। এটা একটা প্রজেক্টের মাধ্যমে চলছে, এটা বিদেশি অর্থায়নের মাধ্যমে হয়। আগে এক সময় অনুদান হিসেবে আসতো, এখন বেশিরভাগটাই ঋণ। তো ওইটার জন্য আবার তাকিয়ে থাকতে হয়। তো এই শহর অঞ্চলে যারা দরিদ্র মানুষ আছেন, মানে আমি বুঝি যে আমার মতন যারা একটু ভালো আয় করেন তারা তো আর এই ধরনের কেয়ারের কাছে যান না, তারা তো একটা ধরুন প্রাইভেট হসপিটালে যান। এই কারণে কি অবহেলার এখানে না, আমাদের আসলে বেসিক্যালি যেটা প্রাইমারি এডুকেশন হোক আর প্রাইমারি স্বাস্থ্যসেবা হোক, এটা ইউনিভার্সাল করতে হবে যেন সবাই যেন যেতে পারে। কারণ হচ্ছে যে আমরা জানি যে গরিব মানুষের জন্য স্পেসিফিক জন্য কোনো খাবারের আয়োজন করা হয়, সেটাও দুর্বল খাবার বা সেটাও কোয়ালিটি ঠিক থাকে না। সো হেলথ স্বাস্থ্যকেন্দ্র যেটা, সেখানে সবাই যেতে পারবে, মেয়র যেতে পারবে, সেক্রেটারি যেতে পারবে, আমরা যেতে পারবো, আমাদের প্রাইমারি কেয়ারের দরকার হয়, তাই না? তাহলে শহরে সেরকমের কথা বলা হয়েছে এবং সংস্কার কমিশনের রিপোর্টও আছে, এবং সরকার এখন চেষ্টাও করছে কিছুটা এই জিনিসটা করার চেষ্টা করছে যে শহরে প্রতিটা ওয়ার্ডে অন্তত একটা করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এবং সেটা গ্রামের যে সেটিংটা আছে সেই সেটিংটা থেকে ভিন্ন হবে ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স। কারণ ওখানে হয়তো একজন ডাক্তার দিয়ে হলে হবে, ওখানে এক বেলায় হবে, শহরে 2 বেলা লাগবে, কারণ শহরের কনটেক্সটটা ডিফারেন্ট। আমরা আলো ক্লিনিক যেটা ইউনিসেফ বাস্তবায়ন করছে, আমরা ডিজাইন করে দিয়েছিলাম, সেটা কিন্তু ভালো চলছে। এই মডেলকে কেন্দ্র করেই সরকার কিন্তু চিন্তা করছে এবং এটার রিফ্লেকশন সংস্কার কমিশনের রিপোর্ট আছে। তো এটা যদি অন্তত একটা ওয়ার্ডে যদি একটাও করতে পারে তাহলেও কিছুটা হবে, কিন্তু একটা ওয়ার্ডে একটাতে হবে না, কারণ শহরে তো মানে মানুষের কনসেন্ট্রেশন অনেক বেশি আর কি। হ্যাঁ, তো সেই জন্য সরকার যদি শুরু করতে পারে এখানে, এবং এটাও নির্বাচন ইশতেহারে থাকে, এবং এটা সম্ভবত এই সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু হয়ে যাবে, কারণ ডিপিপিতে এটা রাখা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংক এটা ফাইন্যান্স করতে চাচ্ছে। আমরা যদি জনগণকে কার্ড দিতে পারি, আমি যেটা বারবার বলছি যে একটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ কার্ড প্রতি পরিবারকে দেওয়া হবে, এবং সেটা 1 লক্ষ টাকা দিয়ে আমরা যদি শুরু করতে পারি, আমাদের কিন্তু 1 লক্ষ টাকা, এটা আমাদের যে হসপিটালে যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটাকে যদি আমরা শুধু ভ্যালুয়েশন করি, যে আমি গেলে তো একটা সার্ভিস দিচ্ছে, আমাকে একটা সিজারিয়ান সেকশন একটা সার্ভিস নিচ্ছে, তাহলে সিজারিয়ান সেকশনে প্রাইভেট নিতে গেলে হয়তো 50,000 টাকা খরচ হচ্ছে। তাহলে সরকারি জায়গা থেকে নিলে সে যতটুকু ওষুধ দিল, যতটুকু সে ডাক্তারের সার্ভিস, নার্সের সার্ভিস ব্যবহার করলো, সেটা একটা ভ্যালু আছে না? তখন কিন্তু স্বাস্থ্য উইল বি কামিং অ্যাজ এ এজেন্ডা, যে না, স্বাস্থ্য একটা ফ্যাক্টর। আজকের আলোচনায় যেটা বড় করে এসছে সেটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতের বিষয়টাকে যথেষ্ট গুরুত্বের সাথে আমরা জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের সবাই যেন নেন। আসলে সত্যিকার অর্থে প্রতিটা দেশেই এই ধরনের পরিষেবাগুলোই কিন্তু সত্যিকারভাবে সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যায়, এবং ওই জায়গাকে এটা শুধুমাত্র আমরা সরকারের দায়িত্ব হিসাবে না, রাজনৈতিক অঙ্গীকার এবং তার সাথে যে ভোটের রাজনীতি আছে তার সাথে সরাসরি যুক্ত করবার কথা। এবং আমাদের যে স্বাস্থ্য কমিশন করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের, তার যে সুপারিশগুলো আছে সেগুলোও আমরা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাব। এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সময় না, আর সামনেও যদি কোনো নির্বাচিত সরকার আসেন তারাও এগুলোকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবেন, যেন সরকারিভাবেই আমরা স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। পরিশেষে এর পেছনে যে একটা বিরাট খরচ আমাদের সাধারণ মানুষের হয়, সেটাও যেন আমরা কমিয়ে নিয়ে আসতে পারি আমাদের ভালো সার্ভিসের মাধ্যমে। দর্শক, আজকে আলোচনা শেষ করছি, আবার আলোচনায় ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।